হচ্ছে টেনিস কোর্টের শপথনামা, এমন একটা গুরুত্বপূর্ণ ঘটনা যে ঘটনা ফরাসি বিপ্লবের আগুন জ্বালিয়ে দিয়েছিল। তো হঠাৎ করে কেন এখানে অভিজাতরা রাজার বিরোধিতা করতে শুরু করলেন? রাজা ষোড়শ লুই অর্থনৈতিক সংকট দূর করার জন্য কিছু উদ্যোগ গ্রহণ করেছিল। ষোড়শ লুই যখন সিংহাসনে বসলো 1774 খ্রিস্টাব্দে, এমন একটা সময়তে সিংহাসনে বসছে কেন ফ্রান্সের মানুষের যত রাগ এই ষোড়শ লুইয়ের উপরে এসে পড়ল। আবার একদিকে ফ্রান্সে তখন ভয়াবহ অর্থনৈতিক সংকট, সেই অর্থনৈতিক সংকটকে দূর করার জন্য ষোড়শ লুই পরপর 4 জন অর্থমন্ত্রীকে নিয়োগ করলেন। যে বাস্তিলের পতন মানে বাস্তিল দুর্গের কিভাবে পতন ঘটলো সেই ঘটনাটা আমাদের দেখতে হবে। যে টেনিস কোর্টের শপথনামা বলতে কি বোঝো? এই টেনিস কোর্টের শপথনামাই কিন্তু ফরাসি বিপ্লবের আগুনকে জ্বালিয়ে দিয়েছিল। ফ্রান্সে কোনো কিন্তু লিখিত আইন কানুন ছিল না, প্রায় 400 রকম আইন বিভিন্ন জায়গায় প্রচলিত ছিল। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি। গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কুলওয়ালা। গত ক্লাসে আমরা ইতিহাসের প্রথম যে অধ্যায়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ফরাসি বিপ্লব। সেই ফরাসি বিপ্লব পড়তে গিয়ে ফরাসি বিপ্লবের কারণ, সেই কারণের মধ্যে রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ এবং ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা সম্পর্কে আমরা জেনেছিলাম। তো আজকের ক্লাসটা আরও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে যে স্টেট জেনারেল কি এবং সংবিধান সভা, যে সংবিধান রচনা হয়েছিল, সংবিধান সভা যে সংবিধান রচনা করেছে সে সম্পর্কে আমরা জানবো। তো হচ্ছে টেনিস কোর্টের শপথনামা, এমন একটা গুরুত্বপূর্ণ ঘটনা যে ঘটনা ফরাসি বিপ্লবের আগুন জ্বালিয়ে দিয়েছিল। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি। দেখো এখানে যে বিষয় রয়েছে যে অভিজাতদের তরফে রাজার বিরোধিতা, অভিজাতদের তরফে রাজার বিরোধিতা মানে অভিজাতরা আবার হঠাৎ করে কেন যে রাজার বিরোধিতা করতে শুরু করলো। এর আগের ক্লাসেই তো আমরা দেখেছিলাম যে যাজক অভিজাত এই দুই সম্প্রদায় তারা রাজবংশের সাথে ভালোভাবেই সম্পর্ক গড়ে তুলেছিল এবং দেশকে মোটামুটি পরিচালনা করছিল। তো হঠাৎ করে কেন এখানে অভিজাতরা রাজার বিরোধিতা করতে শুরু করলেন? তো এখানে যে ঘটনাটা আমরা দেখব যে আর্থিক সংকট, সেই ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ পড়তে গিয়ে আমরা দেখেছি যে রাজা ষোড়শ লুই অর্থনৈতিক সংকট দূর করার জন্য কিছু উদ্যোগ গ্রহণ করেছিল। সেই উদ্যোগের মধ্যে আজকে এই আলোচনায় যেখানে এসেছে যে ষোড়শ লুই সিংহাসনে বসেই, ষোড়শ লুই সিংহাসনে বসছে 1774 সালেতে। একটা বিষয় আমরা দেখে নিই যে আমরা পড়েছিলাম যে চতুর্দশ লুই কে সূর্য রাজা বলা হয়েছিল, পঞ্চদশ লুইকে প্রজাপতি রাজা বলা হয়েছিল, আর ষোড়শ লুইকে তাহলে কি রাজা বলা হয়? প্রথম ক্লাসে একটু ভালো করে দেখবে, তোমাদের জন্য এই প্রশ্নটা দিয়ে গেলাম। তো সিংহাসনে বসেই ষোড়শ লুই কি করছেন যে এক ঘোরতর অর্থ সংকটের সম্মুখীন হতে হয়। এই সংকট দূর করার জন্য অর্থমন্ত্রী নিযুক্ত করেন তুর্গো, নেকার, ক্যালন এবং ব্রিয়া। ষোড়শ লুই যখন সিংহাসনে বসলো 1774 খ্রিস্টাব্দে, এমন একটা সময়তে সিংহাসনে বসছে যেন ফ্রান্সের মানুষের যত রাগ এই ষোড়শ লুইয়ের উপরে এসে পড়লো। আবার একদিকে ফ্রান্সে তখন ভয়াবহ অর্থনৈতিক সংকট, সেই অর্থনৈতিক সংকটকে দূর করার জন্য ষোড়শ লুই পরপর 4 জন অর্থমন্ত্রীকে নিয়োগ করলেন, তুর্গো, নেকার, ক্যালন এবং ব্রিয়া। এরা প্রত্যেকেই কিন্তু কি করলো না রাজপরিবার এবং অভিজাতদের উপর কর আরোপ করার কথা বললেন। তারা রাজা এবং রাজপরিবার এবং যখন অভিজাতদের উপর কর আরোপের কথা বলছেন তারা স্বাভাবিকভাবেই মানবে না। তবে সেই ঘটনাটাই এখানে ঘটেছিল। যে দেখবো যে 4 জন অর্থমন্ত্রী যে তুর্গো, নেকার, ক্যালন এবং ব্রিয়া প্রত্যেকেই কিন্তু রাজপরিবারের উপর বলছে, রাজপরিবার অভিজাতের উপর কর আরোপের কথা বললেন। এবারে এই যে কর আরোপের কথা বললেন, যে অভিজাত এবং রাজপরিবার এরা তো মানবে না, এর আগে দীর্ঘদিন এরা সেইভাবে কোনো কর দিয়েই আসেনি রাজাকে। তাহলে স্বাভাবিকভাবেই যেখানে দেখা যাচ্ছে একটা গোলযোগের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এই গোলযোগকে মোকাবিলা করার জন্যই বিশেষ একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটার নাম হচ্ছে টালির দিন বা ডে অফ টালিস। টালির দিন বা ডে অফ টালিস কি? ফ্রান্সের একটা জায়গার নাম হচ্ছে গ্রেনোবল। এই গ্রেনোবল নামক স্থানে সাধারণ মানুষরাও
বাড়ির ছাদ থেকে রাস্তার সৈন্যবাহিনীর ওপরে টালির টুকরো নিক্ষেপ করেছিল। তাহলে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি কি, যে ওই গোলযোগকে সেনাবাহিনী মোকাবিলা করার জন্য রাস্তায় নেমেছে, আর জনগণ কি করেছে, ওই যে গ্রেনোবল নামক স্থানে তারা তাদের বাড়ির ছাদ থেকে সৈন্যবাহিনীর উপরেতে টালি ছুঁড়তে শুরু করলো। এই টালির যে টুকরো ছুঁড়েছিল, এই ঘটনাটাকেই ফ্রান্সের ইতিহাসে টালির দিন বা ডে অফ টালিস বলা হয়। আবার এই বিদ্রোহকে অভিজাত বিদ্রোহ বলা হয়েছে। একই সঙ্গে দুটো প্রশ্ন থাকতে পারে, যে টালির দিন কি, অথবা প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে অভিজাত বিদ্রোহ বলতে কি বোঝো। দেখো, এই যে অভিজাত বিদ্রোহ, যে অভিজাতরাও কিন্তু তৃতীয় সম্প্রদায়ের সঙ্গে যোগ দিচ্ছে। সব অভিজাত কিন্তু নয়, কিছু উদারপন্থী অভিজাত ছিল যারা ফ্রান্সের মানুষদের জন্য তারা সংস্কার চাইছিল, যে আগে যে পূর্বতন যে অবস্থা ছিল, সেই পূর্বতন অবস্থা পাল্টে যে আধুনিক একটা জায়গাতে, এমন জায়গায় ফ্রান্স এসে উপস্থিত হোক যাতে মানুষের কষ্ট নিবারণ হয়। তো এই সময়তে অভিজাতরাও কিন্তু কি হচ্ছে না, তৃতীয় সম্প্রদায়ের সঙ্গে যোগ দিচ্ছে। এই ঘটনাটাকেও আমরা কিন্তু অভিজাত বিদ্রোহ বলছি। তো শেষ পর্যন্ত ষোড়শ লুই নতি স্বীকারে বাধ্য হলেন। তাহলে কিছু উদারপন্থী অভিজাতদের বিদ্রোহ, আবার তার সঙ্গে যেখানে দেখা যাচ্ছে যে তৃতীয় সম্প্রদায়, এই দুই সম্প্রদায় যখন একত্রিত হচ্ছে, স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু ঘটনাটা ঘটছে কি, যে ষোড়শ লুই কিন্তু চাপেতে শেষ পর্যন্ত এই স্টেট জেনারেলের অধিবেশন ডাকতে বাধ্য হলেন। ষোড়শ লুই যখন এই যে স্টেট জেনারেলের অধিবেশন ডাকলেন, এইভাবেই কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে অভিজাতদের যে বিদ্রোহ হয়েছিল, সেই অভিজাত বিদ্রোহটা অনেকটা জয়যুক্ত হলো। পরের যে বিষয়টা আমরা আসছি, যে বাস্তিলের পতন। এই বাস্তিলের পতন আমরা প্রথম ক্লাসেই পড়েছিলাম, যে বাস্তিল দুর্গকে কি বলা হয়, যে স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক বলা হয় বাস্তিল দুর্গকে, যেখানে নিরপরাধ মানুষকে শুধু শুধু যেখানে বন্দি করে রাখা হতো। তাহলে এই যে বাস্তিলের পতন, যে বাস্তিলের পতন মানে বাস্তিল দুর্গের কিভাবে পতন ঘটলো, সেই ঘটনাটা আমাদের দেখতে হবে। যে তৃতীয় শ্রেণীর এখানে বলা হচ্ছে প্রাধান্য। আমরা দেখলাম যে বুর্জোয়া এবং বিশেষ করে তৃতীয় সম্প্রদায়, তারা কিন্তু যখন ষোড়শ লুই যখন স্টেট জেনারেলসের অধিবেশন ডাকলো, সেখানে এই অভিজাত এবং তৃতীয় সম্প্রদায় অনেকটা জয়যুক্ত হয়েছিল। এখানে আমরা দেখব যে তৃতীয় শ্রেণীর একটা প্রাধান্য বিস্তার হচ্ছে। যে অভিজাতদের চাপে এবং অর্থ সংকট থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে ষোড়শ লুই স্টেট জেনারেল বা জাতীয় সভার অধিবেশন আহ্বান করতে বাধ্য হলেন। কেন বাধ্য হলেন, আমরা এর আগের পাঠটাতেই দেখলাম, যে 1789 5ই মে প্যারিস থেকে 10 মাইল দূরে। ষোড়শ লুই কিন্তু ওদিকে ঘোষণা করেইছিলেন যে তিনি চাপে বাধ্য হয়ে, যে আমি মে মাসের মধ্যে এই অধিবেশন কিন্তু ডাকবো। সেই 5ই মে 1789 5ই মে প্যারিস থেকে 10 মাইল দূরে ভার্সাই নগরীতে 175 বছর পর আবার ফরাসি জাতীয় সভার অধিবেশন বসলো। আমরা গত ক্লাসেই পড়েছিলাম যে 1614 সালের পর থেকে আর 175 বছর ফ্রান্সে কোনো স্টেট জেনারেল বা ফরাসি জাতীয় সভার অধিবেশন কিন্তু অনুষ্ঠিত হয়নি। সেই 1614 সালের পর আবার 175 বছর পর ফরাসি জাতীয় সভার অধিবেশন বসলো। কোথা বসলো? ভার্সাই নগরীতে বসলো। এই যে ফরাসি জাতীয় সভা বা স্টেট জেনারেল, এর প্রতিনিধি সংখ্যা ছিল 1214 জন। মানে এই জায়গাটা ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গা, যে ফরাসি জাতীয় প্রতিনিধি সভার সদস্য বা প্রতিনিধির সংখ্যা ছিল কতজন না 1214 জন। এই 1214 জনের মধ্যে যাজকদের ছিল 308 জন। দেখো এখানে রয়েছে যে যাজকদের রয়েছে 308 জন, অভিজাতদের রয়েছে 285 জন, আর তৃতীয় স্টেটের সদস্য সংখ্যা কিন্তু ছিল কত? 621। ঘটনাটা দেখো, যদি ভোট হয় তাহলে অনায়াসে তৃতীয় সম্প্রদায়ের সংখ্যাটা অনেকটাই বেশি, 621 জন, অনায়াসে তারা জয়লাভ করতে পারে। কিন্তু তৎকালীন সময়েতে এইরকম ব্যবস্থা কিন্তু ছিল না। কি ব্যবস্থা ছিল? তখন কিন্তু সম্প্রদায় পিছু ভোট হতো, মাথা পিছু কোনো ভোটই হতো না। আর বাড়ি বাড়ি 175 বছর ধরেই কিন্তু এই তৃতীয় সম্প্রদায়ের মানুষরা তারা পরাজিত হয়ে আসছিল। যে 175 বছর পর যে ফরাসি জাতীয় প্রতিনিধি সভার অধিবেশন ডাকা হলো, যে তোমার 1214 জন হচ্ছে নির্বাচিত প্রতিনিধি, 1214 জন নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে এখানে একটা বিষয় আসি, সেটা হচ্ছে
যে ফরাসি জনগণকে 3 ভাগে ভাগ করা যায়। এটা আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে যে দুটো বিষয় এক না হয়ে যায়। যে ফরাসি সমাজকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়, আর ফরাসি জনগণকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। ফরাসি সমাজকে যে 2 ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে সুবিধাভোগী শ্রেণী আর আরেকটি হচ্ছে সুবিধাহীন শ্রেণী। আর ফরাসি জনগণকে আমরা সম্প্রদায় বা স্টেট পড়েছিলাম, এখানে 3টে ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে প্রথম সম্প্রদায় ছিল যাজকরা, দ্বিতীয় সম্প্রদায় ছিল অভিজাতরা, আর তৃতীয় সম্প্রদায় ছিল সাধারণ মানুষ। তাহলে যাজকদের সংখ্যা যেখানে ছিল 308 জন, অভিজাতদের সংখ্যা ছিল 285 জন, আর তৃতীয় স্টেটের সদস্য সংখ্যা যেখানে ছিল বলা হচ্ছে 621 জন। এতদিন জাতীয় সভার প্রতিনিধিরা সম্প্রদায় অনুযায়ী 3টি পৃথক কক্ষে বসতো। দেখো গোলযোগের সূত্রপাতটা এখান থেকে কিভাবে লাগছে, যে এই যে স্টেট জেনারেলের যে জায়গাটা ছিল, সেই জায়গাতে 3টে আলাদা আলাদা প্রত্যেকটা শ্রেণীর জন্য কক্ষ ছিল। সেই প্রত্যেকটা কক্ষতেই কিন্তু যাজকরা এক জায়গায় বসতো, অভিজাতরা এক জায়গায় বসতো, সাধারণ মানুষ এক জায়গায় বসতো। তখন ভোট হতো, কখনোই কিন্তু একটা জায়গাতে কোনোভাবেই কিন্তু তারা বসতো না। তো সেখানে ভোট হতো সম্প্রদায় পিছু, মাথা পিছু নয়। ঘটনাটা যেটা বললাম যে যাজক, অভিজাত ও তৃতীয় স্টেট 3টি সম্প্রদায়ের 3টি ভোট। যাজক ও অভিজাতদের স্বার্থ একই রকম হওয়ায় তাদের মিলিত ভোট হতো 2টি, এবং অন্যদিকে তৃতীয় সম্প্রদায়ের ভোট ছিল 1টি। এই ব্যবস্থায় সর্বদা প্রথম 2টি শ্রেণী ভোটে জয়লাভ করত এবং একমাত্র তাদের স্বার্থই সুরক্ষিত হতো। তাহলে আমরা ঘটনার যে বিবরণটা জানলাম কি, যে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা 175 বছর ধরে তাদের যে অধিকার, সেই অধিকার থেকে তারা বঞ্চিত হয়ে আসছিল। আর উল্টো দিকে যদি আমরা দেখতে যাই, যাজক এবং অভিজাত শ্রেণী তারা কিন্তু দিনের পর দিন এই তৃতীয় সম্প্রদায়কে তারা বঞ্চিত করে সমস্ত ক্ষমতা কক্ষিগত করে রেখেছিল। তাহলে সেই যাজক এবং অভিজাত সম্প্রদায় তারা তাদের একত্রিত ভোট, মানে 308, যে 300 যাজকদের যে 308টা ভোট ছিল, তার মানে এই নেই 308টাই ভোট পড়তো। 308টা ভোটের মধ্যে বা 308 জন প্রতিনিধির মধ্যে টোটাল ভোট সংখ্যা একটাই ছিল। যাজকদের ছিল 285 জন, 285 জনের মধ্যে একটাই ভোট ছিল। তার অভিজাতদের সংখ্যা ছিল দেখো 621। এই দুটো সংখ্যা দিয়ে তোমরা যদি যোগ করে দেখবে, তাহলে এই সংখ্যাটাকেও তারা পেরোতে পারছে না। মানে স্বাভাবিকভাবে যে এই ঘটনাটাই কিন্তু ফরাসি বিপ্লবের যে যাত্রা, এইখান থেকেই বলা যেতে পারে অনেকটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আমরা পরের পার্টে আসি, যে রাজার সঙ্গে দ্বন্দ্ব। রাজা ষোড়শ লুই, আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে যে কোন রাজার রাজত্বকালে ফরাসি বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল। তাহলে আমাদের মনে রাখতে হবে যে ষোড়শ লুইয়ের রাজত্বকালেতে যে দাম্ভিক রাজা ছিলেন ষোড়শ লুই, সেই ষোড়শ লুইয়ের রাজত্বকালে যেখানে ফরাসি বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল। তো রাজার সঙ্গে দ্বন্দ্ব, রাজার সঙ্গে কার দ্বন্দ্ব? রাজার সঙ্গে দ্বন্দ্ব হচ্ছে রাজার সঙ্গে তৃতীয় সম্প্রদায়ের দ্বন্দ্ব। জাতীয় সভার প্রথম অধিবেশনে আমরা দেখলাম যে 175 বছর পর ভার্সাই নগরীতে যে জাতীয় সভার অধিবেশন বসলো, সেই প্রথম অধিবেশনেই তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা সব সদস্যের একটি কক্ষে বসা এবং মাথা পিছু ভোটের দাবি করে। তো তৃতীয় সম্প্রদায় এতদিন বঞ্চিত হয়ে এসছে, তারা ক্ষিপ্ত হয়ে উঠেছে। এবার কোনোভাবেই তারা কিন্তু কোনো কিছু আর মানছে না। তাদের একটাই সিদ্ধান্ত, তারা অনড়, যে সমস্ত প্রতিনিধিদেরকে একটা কক্ষেতেই বসতে হবে আর মাথা পিছু ভোট করতে হবে, কোনো সম্প্রদায় পিছু ভোট নয়। এই সিদ্ধান্তই যেখানে কিন্তু ফ্রান্সের ইতিহাসে একটা বদল আনতে শুরু করেছিল, যে এতে গোলযোগের সূত্রপাত হয়। কি গোলযোগের সূত্রপাত হয়? তো গোলযোগটা কারা কারা করবে? তৃতীয় সম্প্রদায় তো তারা তাদের দাবিতে তো অনড় রয়েছে, আর যারা দীর্ঘদিন ধরে যে সুযোগ সুবিধাটা পেয়ে আসছিল, তো তারাই এই সিদ্ধান্তের বিরোধিতা করবে। সেটাই ঘটনাটা ঘটেছিল, যে প্রথম 2 সম্প্রদায় ও রাজা নিজেদের স্বার্থ রক্ষার জন্য এই দাবির বিরোধিতা করতে থাকেন। এই সময় মিরাবো, লাফায়েত, আবেসিয়েস প্রমুখ উদারপন্থী অভিজাতরা, কারা উদারপন্থী অভিজাত, এখানে নামগুলো দেখলাম যে অভিজাতরাও এখানে এর একটা পার্টে আমরা আলোচনা করছিলাম যে অভিজাতদের কিছু একটা সংখ্যক যারা খুব ভালো ছিল, তারা যারা ফ্রান্সের জন্য দীর্ঘদিন সংস্কার চাইছিল, সেই অভিজাত, যেমন এখানে রয়েছে মিরাবো, লাফায়েত, আবেসিয়েস, এই সমস্ত উদারপন্থী অভিজাতরা তৃতীয় সম্প্রদায়ের সঙ্গে যোগ দিলে এই সম্প্রদায় শক্তিশালী হয়ে ওঠে। রাজা তাদের দাবি নাকচ করলে তৃতীয় সম্প্রদায়ের ক্ষুব্ধ প্রতিনিধিরা এক সভায় মিলিত হয়ে তাদের সভাকেই জাতীয় সভা বলে ঘোষণা করেন এবং তারা বলেন
যে কর ধার্য করার অধিকার একমাত্র তাদেরই আছে। কারা বলছেন? তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা বলছেন যে ফ্রান্সে কর ধার্য করার অধিকার একমাত্র আমাদেরই রয়েছে, যাজক আর অভিজাতদের নয় কিন্তু। ফলে এই যে 17ই জুন 1789 সালে এই ঘটনাটি কিন্তু ঘটেছিল, যে সাধারণ মানুষ এবারে দাবি করলো স্টেট জেনারেল পার্লামেন্টে যে কর ধার্য করার অধিকার একমাত্র আমাদেরই রয়েছে, যাজক অভিজাত বা রাজা যেই হোক না কেন তাদের কারো এই অধিকার কিন্তু নেই। পরের পার্টে আমরা আসি। দেখো, টেনিস কোর্টের শপথনামা, স্ট্যান্ডিং কোশ্চেন প্রত্যেক বছরেই কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন থাকে। টেনিস কোর্টের শপথনামা বলতে কি, যে 2 নম্বরের কোশ্চেন টিকা আকারও এমনকি থাকে, যে টেনিস কোর্টের শপথনামা বলতে কি বোঝো। এই টেনিস কোর্টের শপথনামাই কিন্তু ফরাসি বিপ্লবের আগুনকে জ্বালিয়ে দিয়েছিল। তো আমরা চলে আসি যে টেনিস কোর্টের শপথনামা, যে রাজার পক্ষে তৃতীয় শ্রেণীর এই বিদ্রোহী আচরণ মেনে নেওয়া সম্ভব ছিল না। তিনি তৃতীয় সম্প্রদায়ের সদস্যদের সভায় ঢুকতে না দেবার সিদ্ধান্ত নেন। রাজা ষোড়শী সিদ্ধান্ত করেছে যে আমরা তৃতীয় সম্প্রদায়কে, যে স্টেট জেনারেল যে পার্লামেন্ট যেখানে তারা বসতো, তাদেরকে প্রবেশ করতে দেয়া হবে না। তো এর 3 দিন পর 17ই জুন আমরা ঘটনাটা দেখলাম, যে 17ই জুন কিন্তু তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা তারা ঘোষণা করে দিয়েছে যে কর ধার্য করার অধিকার একমাত্র আমাদের রয়েছে। এরই ফলে যেখানে দেখা যাচ্ছে যে এর 3 দিন পরেতেই 20 জুন তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা তাদের জন্য নির্দিষ্ট সভাকক্ষে প্রবেশ করতে গিয়ে দেখেন যে তারা যে তালা বন্ধ। ক্ষুব্ধ সদস্যরা তখন মিরাবো আবেসিয়েসের নেতৃত্বে নিকটবর্তী একটা টেনিস খেলার মাঠে গিয়ে সমবেত হয়ে শপথ গ্রহণ করে যে যতদিন পর্যন্ত ফ্রান্সের জন্য একটা নতুন সংবিধান তৈরি হচ্ছে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। এই ঘটনাই টেনিস কোর্টের শপথনামা নামে পরিচিত। তাহলে 1789 সালের 20 জুন তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা স্টেট জেনারেলে প্রবেশ করতে গিয়ে দেখছে তাদের যে কক্ষ, সেই তাদের কক্ষতে তালা লাগানো রয়েছে। ফলে তারা কাছাকাছি একটা, সেই স্টেট জেনারেল থেকে কাছাকাছি একটা টেনিস খেলার মাঠে মিরাবো আবেসিয়াসের নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ হয়ে তারা ডাক দিল যতদিন পর্যন্ত ফ্রান্সের জন্য একটা লিখিত সংবিধান রচনা না হচ্ছে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। এই ঘটনাটাই টেনিস কোর্টের শপথনামা নামে পরিচিত। তাহলে এই সময় যাজকদের, মানে এই সময়তেই দেখা যাচ্ছে যে যাজকদের 139 জন, তারপর হচ্ছে আমরা দেখব অভিজাতদেরও যেখানে 47 জন, যেখানে প্রতিনিধি এই তৃতীয় সম্প্রদায়ের সঙ্গে যোগ দিচ্ছে। যখন এই যাজক এবং অভিজাতদেরও কিছু ব্যক্তি যখন এই তৃতীয় সম্প্রদায়ের সঙ্গে যোগ দিচ্ছে, স্বাভাবিকভাবেই কিন্তু তৃতীয় সম্প্রদায়ের হাতের যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু আরো মজবুত হলো। ফলে এখানে শেষ পর্যন্ত কি হয় না, রাজা কিন্তু এই ঘটনায় যেখানে বিচলিত হয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত রাজা ভয়ে এবং ভীতগ্রস্ত হয়ে কিন্তু 27 জুন এই যে হতাশগ্রস্ত রাজা 3 সম্প্রদায়ের একত্রে অধিবেশন বসার এবং মাথাপিছু ভোটের দাবি মেনে নেন। এতদিন পর্যন্ত রাজ পরিবার বা রাজা তারা কিন্তু মাথাপিছু ভোটের কোনোভাবেই কিন্তু দাবি মেনে নেননি। যখন ফরাসি জাতীয় প্রতিনিধি সভার 175 বছর পর যখন প্রথম অধিবেশন বসলো, সেই প্রথম অধিবেশনেই কিন্তু কি করলো না, তৃতীয় সম্প্রদায় তারা কিন্তু ডাক দিয়েছিল যে আমাদের আলাদা আলাদা কক্ষে বসার কোনো জায়গা রাখলে চলবে না, একটা কক্ষেই বসতে হবে এবং মাথা পিছু ভোট করতে হবে। তাহলে সেই দাবি কিন্তু 27 জুন শেষ পর্যন্ত কিন্তু ষোড়শলুইকে মানতে বাধ্য হলো। এই ঘটনায় বুর্জোয়া বিপ্লব নামে পরিচিত। এইখান থেকে কিন্তু দুইভাবেই প্রশ্ন কিন্তু আসতে পারে, টেনিস কোর্টের শপথনামা বলতে কি বোঝো, আর একটা হচ্ছে কি বুর্জোয়া বিপ্লব কাকে বলে। সব এগুলো কিন্তু ম্যাক্সিমাম সময়তেই কিন্তু 2 নম্বরের কোশ্চেন পরীক্ষায় এসেছে। টেনিস কোর্টের শপথনামা ভিভিআই ভীষণ ইম্পর্টেন্ট, একদম চোখ কান মুজে পড়ে যাবে, কোশ্চেন কিন্তু পেয়ে যাবে, এমন কোনো বছর নেই যেখান থেকে কিন্তু প্রশ্ন আসেনি। চলো আমরা পরের পার্টে যাই। এবারে আমরা দেখবো যে বাস্তিলের পতন 14 জুলাই। বাস্তিল দুর্গ আমরা যেখান থেকে আলোচনা চলছিল সেখানে দেখলাম যে বাস্তিল দুর্গের তৃতীয় সম্প্রদায় কিন্তু পতন ঘটিয়েছিল। এই যে বাস্তিল দুর্গের যে পতন 14 জুলাই, এই দিনটাকেও আমরা একটা দেখবো যে ফ্রান্সের ইতিহাসে জাতীয় দিবস হিসেবে প্রত্যেক বছর কিন্তু এখনো পর্যন্ত পালিত হয়ে আসছে। যখন জাতীয় সভার আহ্বান এবং বুর্জোয়াদের সাফল্য, প্যারিস ও ভার্সাইয়ের জনতার মধ্যে প্রভূত উল্লাস যেখানে দেখা যায়, তাহলে জাতীয় সভার যখন অধিবেশন ডাকা হয় এবং বুর্জোয়ারা যখন বিশাল একটা সাফল্য লাভ করেছে, সেইখানেই কিন্তু প্যারিস এবং ভার্সাইয়ের যে রাজপথ, সেই রাজপথে জনগণ কিন্তু ব্যাপকভাবে উল্লাস করছে। সেই উল্লাস এখানে বলছে যে তৃতীয় সম্প্রদায় দাবি মেনে নিলেও ষোড়শ লুই খুশি ছিলেন না। আন্দোলন দমনের জন্য তিনি প্যারিস ও ভার্সাইয়ের সৈন্য মোতায়েন করেন। এইখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনা,
গোলযোগের বিশাল একটা পরিস্থিতি। তা স্বাভাবিকভাবেই শরৎলুই কি করেছে, রাস্তায় সৈন্য নামিয়ে দিয়েছে। তো 22শে জুন এই ঘটনাটা কিন্তু আরো কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছিল ফ্রান্সে। যে 22শে জুন তিনি জনপ্রিয় অর্থমন্ত্রী নেকার, আমরা প্রথমেই পড়েছিলাম যে অর্থনৈতিক সংকট কে দূর করার জন্য শরৎলুই পরপর 4জন অর্থমন্ত্রীকে নিয়োগ করেছিল, যার মধ্যে একজন জনপ্রিয় অর্থমন্ত্রী ছিলেন নেকার। এই নেকারকে কিন্তু, যেখানে রাজ পরিবার বা শরৎলুই বা তার যে স্ত্রীর নাম ছিল মেরি আতোয়ানেত, চাপেতে তাকে পদচ্যুত করে দিচ্ছে। ফলে এই সময় এই জায়গার এই আন্দোলনটা কিন্তু আরো কিন্তু জ্বলে উঠেছিল। তো খাদ্যের দাবিতে হাজারো হাজারো নিরন্ন মানুষ গ্রাম থেকে প্যারিসে এসে শহরে সর্বহারা মানুষের সঙ্গে যোগ দেয়। আর খাদ্যের দাবিতে প্যারিস উত্তাল হয়ে ওঠে। রাস্তায় রাস্তায় ব্যারিকেড গড়ে ওঠে। অস্ত্রের সন্ধানে লুণ্ঠিত হয় ধর্মীয় প্রতিষ্ঠান, বন্দুকের দোকান ও কামারশালা। রাজধানীর নিয়ন্ত্রণ, তখন ফ্রান্সের রাজধানী ছিল প্যারিস, সেই প্যারিসের যে নিয়ন্ত্রণ জনতার হাতে যেখানে চলে যাচ্ছে। 1789 এর 14ই জুলাই, একদম ভালো করে লাইনটা পড়ে রাখতে হবে, প্রশ্ন কিন্তু বারবার এসেছে, তোমাদের সময়তেও আসবে। 1789 এর 14ই জুলাই উত্তেজিত জনতা কারারক্ষীদের হত্যা করে কুখ্যাত বাস্তিল দুর্গ দখল করে নেয়। এই বাস্তিল দুর্গই ছিল স্বৈরাচারী শাসনের প্রতীক। তাহলে এতদিন পর্যন্ত স্বৈরাচারী শাসনের যে প্রতীকটা ছিল, অবসান কিন্তু ঘটলো কত সালে? 1789 সালের 14ই জুলাই। এর ফলে আমরা দেখব যে এখানে এই বাস্তিল দুর্গতে কি হতো, আগেই আমরা বলেছি যে এখানে বিনা বিচারে মানুষদেরকে বন্দি করে রাখা হতো। ফ্রান্সে এই দিনটি জাতীয় দিবস হিসাবে পালন করা হয়। তাহলে আমাদের এটা পড়ে রাখতে হবে, 1789 সালের 14ই জুলাই যেখানে বাস্তিল দুর্গের পতন ঘটে। এর ফলে কি হয়, এই দিনটাই ফ্রান্সে জাতীয় দিবস পালন করা হয়। আমরা পরের পাঠে চলে আসি। বাস্তিলের পতন ও রাজা অভিজাত বর্গর মনোবল হারিয়ে ফেলে। প্যারিসের শাসনভার বুর্জুয়াদের হাতে চলে যায়। তারা প্যারি কমিউন গঠন করতে শুরু করে। তাহলে বাস্তিলের যখন পতন ঘটে যাচ্ছে, কারারক্ষীদের হত্যা করে যখন তৃতীয় সম্প্রদায় বাস্তিলকে দখল করে নিল, তাহলে সেই তৃতীয় সম্প্রদায়ের হাতে বা বুর্জুয়াদের হাতে কিন্তু তখন প্যারিসের যে শাসনভার কিন্তু চলে গেল, এবং সেখানে প্যারি কমিউন গঠন করে প্যারিসে পৌর শাসন পরিচালনা করতে থাকে। প্যারিসের অনুকরণে ফ্রান্সের অন্যান্য স্থানেও কিন্তু অনুরূপ কমিউন বা পৌর পরিষদ কিন্তু গড়ে ওঠে। আর লাফায়েতের নেতৃত্বে, এই প্রশ্নও বারবার এসেছে কিন্তু, যে লাফায়েতের নেতৃত্বে জাতীয় রক্ষী বাহিনী কিন্তু গঠিত হয়। কার নেতৃত্বে জাতীয় রক্ষী বাহিনী গঠিত হয়েছে? লাফায়েতের নেতৃত্বে জাতীয় রক্ষী বাহিনী কিন্তু গঠিত হয়েছে। আমরা দেখলাম তাহলে ফ্রান্সে বাস্তিল দুর্গের পতন কিন্তু ঘটে গেল। এবারে আমরা চলে আসি মানে খুব গুরুত্বপূর্ণ ঘটনা, জাতীয় তথা সংবিধান সভা। এই সংবিধান সম্পর্কে আমরা দেখব। আমরা প্রথম ক্লাসেই সংবিধান সম্পর্কে পড়েছিলাম যে ফ্রান্সে কোনো কিন্তু লিখিত আইন কানুন ছিল না। প্রায় 400 রকম আইন বিভিন্ন বিভিন্ন জায়গায় প্রচলিত ছিল। আর এই ফরাসি বিপ্লবী ফ্রান্সে কিন্তু প্রায় 2 বছরের চেষ্টায়, 1789 থেকে 1791, এই 2 বছরের চেষ্টায় ফ্রান্সে প্রথম লিখিত সংবিধান কিন্তু রচনা হলো। এই লিখিত সংবিধান সম্পর্কে আমরা পড়বো। এই সংবিধানের কাজগুলো কি কি আমাদের পড়তে হবে। তো এখানে সংবিধান তথা এই জাতীয় তথা সংবিধান সভা, সংবিধান রচনা আমরা দেখব যে কত সালে সংবিধান রচনা হচ্ছে, এই সংবিধান রচনার সঙ্গে কারা কারা যুক্ত ছিলেন। তো 1789 খ্রিস্টাব্দের 17ই জুন স্টেট জেনারেলের অধিবেশনে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদের সভাকে জাতীয় সভা বলে ঘোষণা করেন। এর আগে কি ছিল? স্টেট জেনারেলসে অধিকার মোটামুটি যাজক, অভিজাত এবং সাধারণ মানুষ, 3 জন অধিকার ছিল। অধিকার বলতে তৃতীয় সম্প্রদায় তো বিশেষ কোনো সেভাবে অধিকার তারা পায়নি। যাজক অভিজাতরাই সমস্ত ক্ষমতা কিন্তু এই পার্লামেন্টে ক্ষমতা ভোগ করতো। তো এইখানে তৃতীয় সম্প্রদায়ের যেখানে প্রতিনিধিরা তাদের সভাকে জাতীয় সভা বলে ঘোষণা করলেন। আর 20 জুন টেনিস কোর্টের শপথের মাধ্যমে এই সভা ফ্রান্সের জন্য একটা সংবিধান রচনার দায়িত্ব গ্রহণ করে। আমরা দেখলাম যে 1789 সালের 20 জুন তারা যখন তাদের সভাকক্ষে প্রবেশ করতে গিয়ে দেখেছে তালাবন্ধ, ফলে তারা কি হয়, নিকটবর্তী একটা টেনিস কোর্টের মাঠে গিয়ে তারা ঐক্যবদ্ধ হয় যে যতদিন পর্যন্ত ফ্রান্সের জন্য একটা লিখিত সংবিধান রচনা না হচ্ছে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। সেই যে সংবিধানের জন্য তারা শপথ গ্রহণ করেছিল, সেই সংবিধান রচনার দায়িত্ব গ্রহণ করে এবং 27 জুন থেকেই 3টি শ্রেণীর যৌথ অধিবেশন বসে। আমরা দেখেছিলাম যে 27 জুন তারিখেই কিন্তু
মাথাপিছু ভোটের যে দাবি ষোড়শই কিন্তু মেনে নিতে বাধ্য হয়েছিল। 27 জুন থেকে 3টে শ্রেণী যৌথ অধিবেশন বসে এবং 9 জুলাই থেকে জাতীয় সভা সংবিধান সভায় রূপান্তরিত হয়। জাতীয় সভা, আবার একবার রিপিট করছি, জাতীয় সভা সংবিধান সভায় রূপান্তরিত হয়। এই সংবিধান সভার কাজ হলো, সংবিধান সভার কাজটা কি না, ফ্রান্সের জন্য একটা সংবিধান তৈরি করা। কে সংবিধান রচনার সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন, মুনিয়ের, বার্নাভ, লাফায়েত, মিরাবো, ট্যালেরা বা ট্যালিরেন প্রমুখ নেতৃবৃন্দ এই সংবিধান রচনার সঙ্গে যুক্ত ছিলেন। 1789 থেকে আমি এখানে ব্যাকেট দিয়ে দিচ্ছি, 1789 থেকে 1791 খ্রিস্টাব্দ এই 2 বছরের চেষ্টায় সংবিধান তথা ফ্রান্সের জন্য একটা সংবিধান রচনা করে। এই সংবিধান 1791 খ্রিস্টাব্দের সংবিধান নামে পরিচিত। 1791 এর সংবিধান বলতে কি বোঝো, 2 নম্বরের প্রশ্ন কিন্তু আসতেই পারে। তাহলে 1789 থেকে 1791 এই 2 বছরের প্রচেষ্টায় ফ্রান্সে প্রথম লিখিত সংবিধান রচনা হলো। এবার এই লিখিত যে সংবিধান রচনা হলো, এই লিখিত সংবিধান রচনা হওয়ার পরেতে বা লিখিত সংবিধান রচনার পূর্বেই কিন্তু যে এই সংবিধান সভা একটা মানে দুটো গুরুত্বপূর্ণ কাজ করেছে, সেই দুটো গুরুত্বপূর্ণ কাজ কি আমরা একটু দেখে নিই। দেখো, 2 বছরের চেষ্টায় 1789 থেকে 1791 এই 2 বছরের চেষ্টায় সংবিধান সভা, আমি বললাম যে দুটো গুরুত্বপূর্ণ কাজ করেছে। কি গুরুত্বপূর্ণ কাজ? সামন্ত প্রথার বিলুপ্তি। ফ্রান্সে যে জমিদারি প্রথা ছিল, সেই জমিদারি প্রথাকে বিলুপ্তি ঘটিয়ে দেওয়া হলো, আর ব্যক্তি ও নাগরিকের অধিকার পত্র ঘোষণা করা হলো। এখানে দিয়েছে যে মূল সংবিধান রচনার আগে সংবিধান সভা দুটো গুরুত্বপূর্ণ কাজ করে। এই সময় গ্রাম অঞ্চলে প্রবল কৃষক বিদ্রোহ চলছিল। এই অবস্থায় যেখানে দেখা যাচ্ছে 1789 সালের 4 আগস্ট, তারিখটা ভালো করে মনে রাখতে হবে যে ফ্রান্সে কবে সামন্ত প্রথার বিলুপ্তি ঘটে। 1789 সালের 4 আগস্ট সামন্ত প্রথার কিন্তু এই সংবিধান সভা কিন্তু বিলুপ্তি ঘটিয়ে দিচ্ছে। আর তার উপর যে সমস্ত উপসত্ত্ব বিলোপ, যে সমস্ত তারাও যে কর থেকে শুরু করে যে সমস্ত জিনিসগুলো গ্রহণ করতো, সমস্ত জিনিস বাতিল করে দেওয়া হচ্ছে। আর কি করা হচ্ছে, দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কাজটা করছে সেটা হচ্ছে 1789 সালের এই 26 আগস্ট মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা করা হচ্ছে। এর আগে কিন্তু মানুষ এই অধিকারটা কিন্তু পেয়েছিল না। তাহলে 1789 সালের 26 আগস্ট আর আরেকটা হচ্ছে 1789 সালের 24 আগস্ট, দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। একটা ঘটনা হচ্ছে সামন্ত প্রথার বিলুপ্তি ঘটে যাচ্ছে, আর দ্বিতীয় নম্বর যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা করা হচ্ছে। এর দ্বারা নাগরিকদের, এই বিষয়টা একটু আমরা ছোট করে জেনে নিই আর কি। এই যে ইংল্যান্ডের বিল অফ রাইটস, ইংল্যান্ডের বিল অফ রাইটস, ইংল্যান্ডের বিল অফ রাইটস 1689 রচনা হয়েছিল। আর একটা হচ্ছে আমেরিকার ঘোষণাপত্র, আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র। কোথাকার বলা হচ্ছে? আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র। 1776 সালে। এই দুটো রচনার অনুকরণে এবং দার্শনিকদেরও বিভিন্ন রচনা, তাদের অনুকরণেই কিন্তু মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণাপত্র যেখানে জারি করা হচ্ছে। কত সালে? 1789 সালে 26 আগস্ট। এই যে মানুষ ও নাগরিকের যে অধিকার যে ঘোষণাপত্র জারি করা হলো, যেখানে এটাকে 1791 এর মুখ বন্ধ বলা হয়েছে। 1791 এর মুখ বন্ধ কাকে বলা হয় বা মুখবন্ধ কাকে বলা হয়? মুখবন্ধ বলা হয় কাকে না, মুখবন্ধ বলা হচ্ছে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণাপত্রকে। এবারে এই ঘোষণাপত্রে কি কি বলা হয়েছে? একটা হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা মানে যে মানুষের জন্মগত, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করতে পারে, প্রত্যেকটা মানুষের কিন্তু সমান অধিকার রয়েছে। বাক স্বাধীনতা, বাক মানে কথা বলার স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ধর্ম বিশ্বাসের স্বাধীনতা প্রভৃতি কিন্তু মেনে নেওয়া হয়েছিল। এর আগে মানুষের নিজস্ব স্বাধীনতা, সমান অধিকার থেকে শুরু করে মানুষের কথা বলার অধিকার স্টেট জেনারেল মানে ফরাসি রাজ পরিবার তারা কিন্তু কেড়ে নিয়েছিল। এতদিন পর কিন্তু 26 আগস্ট এটা মানুষের কাছে একদম আলাদা একটা বার্তা এনেছিল।
তো আমরা সংবিধান সভার কার্যাবলীকে 4 ভাগে ভাগ করা যায়, আমরা এটা দেখব যে সংবিধান সভার প্রধানত কার্যাবলীকে 4টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি শাসনতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, বিচার বিভাগীয় সংস্কার, গির্জার পুনর্গঠন। চলো পরপর প্রত্যেকটা আমরা পাঠ আমরা আলোচনা করি। দেখো, শাসনতান্ত্রিক যে সংস্কার, সংবিধান সভা 4টে গুরুত্বপূর্ণ কাজ, সেই 4টে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা কিন্তু শাসনতান্ত্রিক সংস্কার রয়েছে। যে শাসনতান্ত্রিক দিক থেকে ফ্রান্সে কোন কোন সংস্কারগুলো হয়েছিল আর কি, কোন কোন বিষয়গুলো পরিবর্তন হয়েছিল। যে 1 নম্বর বলা হচ্ছে যে ফ্রান্সের রাজার ক্ষমতা অনেকাংশ খর্ব করা হয়। ফ্রান্সে যারা রাজা ছিল, তোমাদের একটা প্রশ্ন করি যে ফরাসি বিপ্লব যে হয়েছিল কোন রাজবংশের রাজত্বকালে, তোমাদের জন্য কোশ্চেন দেওয়া হলো, নিচে তোমরা কমেন্ট করবে। যে ফ্রান্সের রাজার ক্ষমতা অনেকাংশ খর্ব করা হয়, আর কি করা হয়, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগকে পৃথকীকরণ করা হয় বা আলাদা পৃথক করা হয়। এর আগে আমরা পড়েছিলাম ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা। কোন দার্শনিক, এখানেও তোমাদের একটা প্রশ্ন দিচ্ছি যে কোন দার্শনিক এই শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগকে আলাদা করেছিল। তার কিন্তু বিখ্যাত দুটো গ্রন্থ রয়েছে, দ্য স্পিরিট অফ লজ গ্রন্থেও কিন্তু এই দাবিগুলো তিনি করেছিলেন। 2 নম্বর বিষয় শাসনতান্ত্রিক সংস্কারের মধ্যে যেটা আসছে যে সমগ্র ফ্রান্সকে 83টা প্রদেশে বা ডিপার্টমেন্টে কিন্তু বিভক্ত করা হয়। আর 3 নম্বর হচ্ছে প্রতিটি প্রদেশকে আবার জেলা, ক্যান্টন এবং কমিউনে ভাগ করা হয়েছিল। এগুলো সব শাসনতান্ত্রিক সংস্কারের মধ্যে কিন্তু পড়ে। এরপরে যে বিষয়টা আসবো সেটা হচ্ছে অর্থনৈতিক সংস্কার। দেখো, 2 নম্বর যে গুরুত্বপূর্ণ কাজটা হয়েছিল সেটা হচ্ছে অর্থনৈতিক সংস্কার। অর্থনৈতিক ক্ষেত্রে ফরাসি সংবিধান সভা সবার কার্যাবলী হলো যে ফ্রান্সের গির্জা সকল ভূসম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এর আগে আমরা দেখেছিলাম ফ্রান্সে প্রচলিত ধর্মীয় করের নাম কি, তোমাদের কিন্তু প্রশ্ন ছিল যে ফ্রান্সে প্রচলিত ধর্মীয় করের নাম কি। তাহলে উত্তরটা বলে দিই, ফ্রান্সে প্রচলিত ধর্মীয় করের নাম ছিল টাইথ। এই গির্জা এই টাইথ ছাড়াও কিন্তু বিবাহ কর, মৃত্যু কর প্রভৃতি গ্রহণ করত। তাহলে গির্জার যে সম্পত্তি, ভূসম্পত্তি, সেটা কিন্তু বাজেয়াপ্ত করা হলো। 2 নম্বর খুব গুরুত্বপূর্ণ, প্রায় কিন্তু প্রশ্ন কিন্তু পড়ে। 2 নম্বর অর্থনৈতিক সংস্কারের মধ্যে যেটা পড়ে, ফ্রান্সে প্রচলিত যে কাগজি মুদ্রা যে প্রচলন করা হয়, যার নাম ছিল অ্যাসাইনেট, এই অ্যাসাইনেটের প্রচলন যেখানে করা হলো। অ্যাসাইনেট কি, প্রশ্ন কিন্তু আসতেই পারে। অ্যাসাইনেট বলতে আমরা কি বুঝি? অ্যাসাইনেট বলতে কি বুঝি? যে ফ্রান্সে প্রচলিত কাগজি মুদ্রা অ্যাসাইনেট নামে পরিচিত, এই একটা মুদ্রা প্রচলন করা হলো। 3 নম্বর, সারা দেশে একই ধরনের ওজন, মাপ এবং শুল্ক ব্যবস্থা চালু করা হয়। এই ছিল অর্থনৈতিক সংস্কারের মধ্যে। আমরা যদি বিচার বিভাগীয় সংস্কারের মধ্যে যাই, তাহলে বিচার বিভাগীয় সংস্কারের মধ্যে গেলে আমরা দেখতে পাবো যে বিচার বিভাগ কোন কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজগুলো করেছে বা কোন কোন সংস্কারগুলো করেছে। কিন্তু যেমন যদি আমরা দেখতে যাই, 1 নম্বর যেখানে বলা হচ্ছে যে আইনের চোখে, এটা এখানে 1 নম্বর, যে আইনের চোখে সকলেই সমান। এর আগে আমরা ফ্রান্সে বিচার ব্যবস্থাও নামে মাত্র ছিল আর কি, মানে বিচারকদের পদ এবং রায়ও কিন্তু সেখানে কিনে নেওয়া হতো। সেই বিচার ব্যবস্থায় এখানে আমরা দেখবো যে আইনের চোখে সকলেই সমান, এই নীতি চালু করা হয়। 2 নম্বর বলা হচ্ছে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের অধিকার যেখানে স্বীকৃত হয়। আর 3 নম্বর, নির্বাচনের মাধ্যমে বিচারপতি নিয়োগ ও তাদের নিয়মিত বেতন দেওয়ার যেখানে ব্যবস্থা করা হয়। এটা ছিল বিচার বিভাগীয়। এর 4 নম্বর যে বিষয়টা, 4 নম্বর যে গুরুত্বপূর্ণ কাজটা করেছে সেটা হচ্ছে গির্জার পুনর্গঠন সম্পর্কে। গির্জার পুনর্গঠন সম্পর্কে কি কি করেছে আমরা দেখি। যে গির্জা পুনর্গঠনের জন্য 2টো ব্যবস্থা গ্রহণ করা হয়। কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়? একটা হচ্ছে আর্থিক সংকট মোচনের জন্য গির্জার, 1 নম্বর আছে দেখো, আর্থিক সংকট মোচনের জন্য গির্জার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। আমরা এর আগেতেই দেখলাম যে গির্জার যত ভূসম্পত্তি ছিল সেই ভূসম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। তাহলে এখানে আর্থিক সংকট মোচনের জন্য গির্জার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। আর 2 নম্বর বলা হচ্ছে সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি, 1791 খ্রিস্টাব্দে, বা ধর্মযাজকদের সংবিধান নামক দলিল দ্বারা গির্জার উপর থেকে পোপের সব কর্তৃত্বের অবসান যেখানে ঘটে এবং গির্জা রাষ্ট্রের একটি দপ্তরে পরিণত হয়। ধর্মযাজকরা রাষ্ট্র কর্তৃক নির্বাচিত হতেন। ধর্মযাজকরা, এখানে লাইনটা আমাদের মাথায় ভালোভাবে রাখতে হবে যে এরপর থেকে ধর্মযাজকরা কিন্তু যে রাষ্ট্র কর্তৃক নির্বাচিত হতেন এবং তারা রাষ্ট্রের বেতনভুক্ত কর্মচারীতে পরিণত হতেন। তাদের সংবিধানের প্রতি আনুগত্যের শপথ নিতে বলা হয়। যারা শপথ নিয়েছিল তারা সাংবিধানিক
যাজক, তাদেরকে সাংবিধানিক যাজক বলা হবে, সাংবিধানিক যাজক বলে পরিচিত। আর যারা এর বিরোধিতা করেছে তারা কিন্তু বিক্ষুব্ধ যাজক নামে পরিচিত। এই হচ্ছে ফরাসি সংবিধান সভার কার্যাবলী। আজকের দ্বিতীয় ক্লাস এই পর্যন্ত। ক্লাসটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে। যদি তোমাদের কোনো কিউয়ারি থাকে তাহলে তোমরা অবশ্যই জানাবে, আমরা তার উত্তর করার চেষ্টা করব। থ্যাংক ইউ।